হ্যালো আব্বু। মা, কোথায় তুমি? বাসায় আসবে কখন? এই তো আব্বু, রিক্সা আছি। আসলে এতক্ষণ সেজুতি তন্নিদের সাথে গল্প করছিলাম, তাই দেরি হয়ে গেছে। তুমি টেনশন করো না, আমি চলে আসবো। চলে এসো মা, খুব রাত হয়েছে। গেটের সামনে এসে আমাকে মিস কল দিও, আমি চাবি নিয়ে নিচে নামবো। আচ্ছা আব্বু। ফোন রেখে নোরা বলল, দেখলেন কত দেরি হয়ে গেছে, বাসায় যেতে হবে। চলুন তো, আমাকে গলির মোড়ে নামিয়ে দেবেন। পাগল! আব্বু বারান্দা থেকে দেখে ফেললে। আমি তো বলেছি আমি রিক্সায়। ও আচ্ছা, এত এত রাতে একা হেঁটে যেতে পারবে? কত দূর আর? 5 মিনিটেরই তো রাস্তা। কিচ্ছু হবে না, আপনি চলুন। ওকে। অনেক নোরাকে গলির মোড়ে একটা চায়ের দোকানের পাশে নামিয়ে দিল। নোরা গাড়ি থেকে নেমে অনেককে হাসি মুখে বাই দিল। অনেকেও বলল বাই। নোরা যতক্ষণ দেখা গেল অনেক অনেক ততক্ষণ তাকিয়ে রইল। মেয়েটা আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে। অনেকের বুকে হঠাৎ করেই কেঁপে উঠল। তার ইচ্ছে করলো গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে নোরাকে ধরতে। খালি রাস্তায় একা একা হাঁটার সময় নোরার ফোন বেজে উঠল। অন্তরার নাম্বার। হালকা চিন্তিত হলো নোরা। আলভি আবার কোনো কাহিনী ঘটায়নি তো? দ্রুত ফোন রিসিভ করলো সে। হ্যালো। দোস্ত, তুই কি বাসে চলে গেছিস? না, যাচ্ছি। কি হয়েছে তোর, কাঁদছিস নাকি? অন্তরা 5 সেকেন্ড নিজেকে সামনে নিয়ে বলল, আলভিকে আঙ্কেল মেরে বাসা থেকে বের করে দিয়েছেন। ওমা, কেন? ছাদে বসে বন্ধুদের সাথে মদ খাচ্ছিল। আঙ্কেল সেটা জানতে পেরে প্রচুর রেগে গেছেন। তারপর ওকে পিটিয়ে বের করে দিয়েছেন। ও কোনোদিনও শোধরাবে না রে। এখন মনে হচ্ছে ওকে বিয়ে করার সিদ্ধান্তটাই ভুল ছিল। কুকুরের লেজ 1000বার টেনেও সোজা করা যায় না। ও হলো সেই কুকুর। অন্তরা এসব বলতে বলতে কেঁদেই চলেছে। নোরা বলল, আচ্ছা তুই কান্না থামা, এত কাঁদিস না। কেঁদেই বা কি হবে? আর ও যে শোধরাবে না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আন্টি আঙ্কেলের মতো এত ভালো মা বাবা পেয়েও আলভি এমন কি করে হলো? আঙ্কেল যে মানুষ, ওকে তো পিটিয়েই সোজা বানিয়ে ফেলার কথা। পেটালেও কিছু হয় না রে, গন্ডারের চামড়া। তুই চিন্তা করিস না, আমি কাল সকালে অনিককে তোদের বাসায় পাঠাবো। অনিক আঙ্কেলকে বুঝিয়ে বললে আঙ্কেল আবার আলভিকে বাসায় ফিরিয়ে আনবে। সেটা নিয়ে আমি ভাবছি না। আঙ্কেল আলভিকে বাসায় আনতে চাইলেও সে নিজে আসবে তো? ও তো আমার মুখও দেখতে চায় না। তুই এজন্য কষ্ট পাচ্ছিস? কাঁদিস না। আসলে খুব ঝামেলার মধ্যে বিয়েটা হয়েছে তো, ওর এখন মাথাটা গরম। কয়েকদিন যাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। টেনশন নিস না। নোরা কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল। সে বাসার সামনে চলে এসেছে আর এসেই একটা অদ্ভুত জিনিস দেখলো। আলভি আর তার সাথে 2জন ছেলে নোরাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে। নোরা বারান্দা বরাবর আলভি ইট পাটকেল ছুঁড়ে মারছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। নোরার গা ভয়ে শিউরে উঠল। আলভিকে দেখে মনে হচ্ছে পুরোপুরি আউট অফ মাইন্ড। বারবার খালি বলছে, নোরাদা দিস, সাহস থাকে তো সামনে আয়, একবার খালি বাসা থেকে বের হ, তারপর তোরে আমি বুঝামু। আমার সাথে পাঙ্গা নেওয়া তোর খুব চুলকানি উঠছে না রে? তোর চুলকানির মলম আমার কাছে আছে, আজকে তোরে আমি মলম লাগামো, তুই বের হ খালি। নোরা পিছিয়ে গেল। এই অবস্থায় কিছুতেই আলভির সামনে যাওয়া যাবে না। ওর বুক ধুরু ধুরু করছে। ওরা 3জন আর ও একজন, কি করে পারবে? এদিকে অন্তরা ননস্টপ হ্যালো হ্যালো করছে। নোরা ভীত গলায় বলল, অন্তরে, অসভ্যটা এখন আবার বাসার সামনে। কি বলিস? ও তোর বাসার অ্যাড্রেস পেল কই? সেটাই তো বুঝতে পারছি না। আরো একা না, দুটো ছেলেও আছে ওর সাথে। তুই বাসে ঢুকতে পেরেছিস? না, কি করে ঢুকবো? ওরা তো গেটের সামনে দাঁড়িয়ে আছে। তোর সাথে আর কেউ নেই? না, অনেক তো আমাকে মোড়ে নামিয়ে দিয়ে চলে গেছে। রাস্তা পুরো খালি, একটা মানুষও নেই। আমার ভীষণ ভয় করছে দোস্ত। হঠাৎ নোরার ফোন কেটে গেল। অন্তরা হ্যালো হ্যালো করছে কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। অন্তরা বুক ধুক করে উঠল। সে বুদ্ধি করে অনিককে ফোন লাগালো। এদিকে আলভি, শিপন, আরিফ নোরাকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে। নোরা ওদের হঠাৎ সামনে দেখে এত ভয় পেল যে ওর হাত থেকে ফোনটা পড়ে গেল। আলভি হিংস্র নেকড়ের মতো ওর দিকে তাকিয়ে আছে। ওই চোখে এত হিংস্রতা, এত ক্রোধ যে ওই চোখে তাকাতেই নোরার হাত পা শিথিল হয়ে আসছে। শিবন আলভিকে বলল, আরিফ বলল। এই কথা শুনে নোরা পিছিয়ে গেল। ওর নিঃশ্বাস থেমে গেছে। পেছনে কয়েক ইঞ্চি দূরেই দেওয়াল। আলভি কোনো কথা না বলে হুট করে নোরাকে একটা রামচড় দিল। সেই চড়ের ধাক্কা এত বেশি ছিল যে নোরা সামলাতে না পেরে উল্টো দিকে ঘুরে দেওয়ালের সাথে
সজোরে একটা বাড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ মুখ ঝাপসা হয়ে আসছে। নোরার প্রতি যে ক্ষোভ ক্রোধ তা যেন এক স্বরে ঢেলে দেয় চেষ্টা করে আলভি। নোরা চোখে কিছু দেখছে না, শুধু কানে শুনলো। এই তোরা তোল ওরে, জলদি তোল, আজকে ওর জীবনের শেষ দিন হইব। নোরা মাথায় হাত দিয়ে বহু কষ্টে উঠে দাঁড়ালো। সবকিছু আবছা অন্ধকার লাগছে। মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে, ঠোঁটের এক পাশ কেটে গেছে। তবুও এই অবস্থাতে শিপন আর আরিফ ওকে ধরতে এলো। নোরা দুজনকে ধাক্কা মেরে উল্টো পথে দৌড়ানো শুরু করলো। আলভি, শিপন, আরিফও ওর পেছনে ছুটছে। নোরা দৌড়ানোর বল পাচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু থামারও উপায় নেই। হঠাৎ সামনে তাকিয়ে দেখলো অনেক পাগলের মতো ছুটতে ছুটতে এদিকেই এসেছে। নোরা অনেককে দেখে থেমে গেল এবং মাটিতে বসে পড়ল। অনেক নোরাকে এই অবস্থায় দেখে আটকে উঠল। নোরার সাথে সেও মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। নোরার রক্তাক্ত মুখ স্পর্শ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে নোরা? ওরা কি করেছে বলো? সব কয়টাকে কবর দিয়ে ফেলবো। নোরা কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেললো। অনেক নোরাকে কোলে তুলে সামনে এগিয়ে আসতে নিলে আলভিরা উল্টো পথে হাঁটা ধরলো, কিন্তু উল্টো পথে পুলিশ আর এক পাশে নোরার বাবা আনিস দাঁড়িয়ে আছেন। আলভি যখন নোরার বারান্দায় ইটপাটকেল ছুড়ছিল তখনই আনিস পুলিশকে ফোন করেছিল। পুলিশ আলভিদের অ্যারেস্ট করে নিল আর আনিস তাকিয়ে রইল অনেকের দিকে, যে তার অজ্ঞান হওয়া মেয়েকে কোলে নিয়ে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। নোরা হসপিটালের কেবিনে শুয়ে আছে। অনেক বাইরে সারিবদ্ধভাবে সাজানো আসনগুলোর একটাই বসে আছে। ভোর হতে চলল। লীরা কাঁদতে কাঁদতে নোরার কেবিনেই বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছেন। আনিস সারা রাত ঘুমায়নি অনিকও। আনিস লীরার থেকে সবচেয়ে বেশি পরিশ্রম আর দৌড়াদৌড়ি করেছে অনেক, তাই সে একটু বেশি ক্লান্ত। তবে সেই ক্লান্তিভাব তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে না, সেখানে শুধুই দুশ্চিন্তা আর অস্থিরতা। আনিস দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে অনেকের দিকে তাকিয়ে আছেন। ছেলেটাকে উনি অবাক হয়ে দেখছেন তার এবং তার স্ত্রীর পর আরো বাড়তি একজন আছে যে নোরার জন্য নিজের থেকেও বেশি চিন্তা করছে, ভাবছে, কষ্ট পাচ্ছে, উতলা হচ্ছে। রাস্তা থেকে হসপিটাল পর্যন্ত পুরো সময় অনেক পাগলের মতো ছুটোছুটি করেছে। সারা রাস্তা নোরাকে কোলে নিয়ে রেখেছে। নোরার জ্ঞান ফেরার পর সে কিছু সময় নোরার হাত ধরে বসেছিল, নোরার হাতে চুমু দিচ্ছিল। আনিস সেটাও দেখেছেন, তবে আড়ালে দাঁড়িয়ে। অবশ্য উনি সামনে দাঁড়িয়ে থাকলেও হয়তো অনেক পরোয়া করতো না, কারণ তখন সে ঘরের মধ্যে ছিল, হয়তো তখনও আছে। অনেকের এই সকল আচরণের একটাই অর্থ, যে অর্থ বোঝার মতো বুদ্ধি যে কারোর আছে। আনিস হঠাৎ অনেককে জিজ্ঞেস করলেন, তুমি বাসায় যাবে না? জি। অনেক প্রশ্নটা শুনতে পায়নি, তাই আনিস আবার প্রশ্ন করলেন। বাসায় কখন যাবে তাই জিজ্ঞেস করছি। অনেক মুখে মালিশ করে বলল, যাবো আঙ্কেল, একটু পরেই যাব। নোরার ঘুম ভাঙার পর ওর সাথে একবারে দেখা করে যেও। অনেক কিছু বলল না, তবে খুব কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে চেয়ে মাথা নাড়ালো। আনিস বলল, আচ্ছা, তুমি ওই সময় আমাদের বাড়ির সামনে কিভাবে এসেছিলে? মানে তোমাকে কি কেউ খবর দিয়েছিল? অন্তরা ফোন করেছিল আমাকে, তখন নোরা অন্তরার সাথে ফোন কলে ছিল। অন্তরা আমাকে ফোন না করে তোমার কাছে কেন ফোন করলো? অনেক উত্তর দিতে পারল না। কি উত্তর দেবে? বড় জটিল প্রশ্ন। অনেকে অস্থির দেখে আনিস আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, আমি বাইরে আছি, তুমি যাওয়ার আগে আমাকে জানিয়ে যেও। আচ্ছা। আনিস সামনে যেতে নিয়ে আবার পেছনে ফিরে তাকিয়ে বললেন, আমি চায়ের দোকানে যাচ্ছি, তুমি আমার সাথে যাবে? না আঙ্কেল। কিছু আনবো? চা কিংবা সিগারেট? না আঙ্কেল, এসব কিছু লাগবে না। লাগবে না? নাকি খাও না? চা খাই, তবে সিগারেট না। তাহলে চাই খাবে, চলো। এখন ইচ্ছে করছে না। ঠিক আছে, থাকো তাহলে। আনিস চলে যাওয়ার কয়েক মিনিট পর অনিকও বেরিয়ে গেল। হসপিটাল থেকে সোজা থানায় চলে গেল। আলভিকে যতক্ষণ না মনের ঝাঁজ মিটিয়ে পেটাতে পারছে ততক্ষণ তার মন শান্ত হবে না। কিন্তু থানায় আলভিকে খুঁজে পাওয়া গেল না। জানা গেল আলভিকে তার বাবা জামিন করে ছাড়িয়ে নিয়ে গেছেন। তবে শিফন আর আরিফ থানাতেই ছিল। ওদেরকে দেখে অনেকের মাথা গরম হয়ে গেল, শরীরের রক্ত টকবক করতে থাকে। আচমকাই শিফন আরিফকে ধরে এলোপাথারি চড় থাপ্পড় ঘুষে দিতে থাকলো অনেক। পুলিশের সকল কনস্টেবলরা মিলেও অনেককে থামাতে পারছিল না। অবশেষে ইন্সপেক্টর আসায়
অনেক থামলো। পরে সে গেল আলভিদের বাড়ি। আলভি তার বাড়িতে নেই। সেখানে আরো বড় ঝামেলা। অন্তরার মা বাবা আলভিদের বাসায় এসে তুমুল ঝগড়া বাঁধিয়েছেন। অন্তরাকে কিছুতেই এই বাড়িতে রাখতে চায় না। যে ছেলে বাইরের একটা মেয়েকে পিটিয়ে এমন দশা করতে পারে, সেই ছেলে নিজের বউয়ের সাথে কেমন আচরণ করতে পারে তা বোঝা হয়ে গেছে তাদের। অন্তরার মা বাবা বিয়েটা ভেঙে অন্তরাকে সাথে করে নিয়ে যেতে চান, কিন্তু অন্তরা যেতে চায় না। এত হট্টগোল দেখে অনেক আর কিছু সেদিকে পা বাড়ালো না, চলে গেল নিজের বাসায়। সেখানেও আরেক ঝামেলা। অনেক নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে 5 মিনিটও হয়নি, এরই মধ্যে ইলোরা এসে রাজ্যের চেঁচামেচি শুরু করলেন। সারা রাত অনেক কোথায় ছিল, কি হয়েছে, আলবিদের বাসায় কি হয়েছে, আরো নানান ধরনের পেঁচাল। অনেক বিরক্ত হয়ে মাকে ধমক দিয়ে বসলো, বলল রুম থেকে বের হয়ে যেতে। ইলোরা বুঝলেন না ছেলে রেগে যাওয়ার কারণ, তবে এইটুকু বুঝলেন মারাত্মক কিছু হয়েছে। উনি আর কথা বাড়ালেন না, চলে গেলেন ঘর থেকে। আলভিকে প্রায় 7 দিনের মতো খুঁজে পাওয়া গেল না। এর মধ্যে অনেক কিছু বদলেছে। আনিসা, লীরা, অনিক আর নোরার সম্পর্কে বিষয়ে জানতে পেরে গেছেন, হাসিমুখে মেনেও নিয়েছেন। অন্তরা তার বাপের বাড়ি চলে গেছে। অনেক নোরার দেখা সাক্ষাৎ আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। অনেক এখন নোরাদের বাসায় গেলে মোটামুটি জামাই আদরই পায়, তবে নিজের বাসায় এখনো নোরার বিষয়ে জানাতে পারেনি সে। বাবা ইসাক আর বড় বোন আনিকাকে নিয়ে অনেকের কোনো সন্দেহ নেই। ওরা চোখ বন্ধ করে নোরাকে মেনে নিবে। সমস্যা হচ্ছে শুধু মাকে নিয়ে। যে মা নিজের ছেলে থেকে বাইরের মেয়ে তিথিকে বেশি বিশ্বাস করে, সে মাকে কিভাবে কোনো বিষয় নিয়ে কনভিন্স করতে হয় অনেকের জানা নেই। মায়ের প্রতি আর একটা অভিমান সবসময় আছে, থাকবে, আর সেটা শুধুই তিথির জন্য। 7 দিন পর হঠাৎ উদয় হলো আলভি। অনেক ঠিক করে রেখেছিল আলভিকে যখন যে অবস্থায় যেখানেই পাবে কোনো কথা হবে না, ডিরেক্ট মাইর, জানোয়ারের মতো মারবে। কিন্তু অনেক সেটা করতে পারলো না। আলভি অনেকের সামনে এসে পায়ে পড়ে গেল, বিনয়ীভাবে ক্ষমা চাইলো নিজের কৃতকর্মের জন্য। এমনভাবে ক্ষমা চাইলো যে অনেককে মাফ করতে বাধ্য হলো। হয়তো আলভি সত্যিই খুব অনুতপ্ত। আর যদি অনুতপ্ত না হয়, জীবনে কোনোদিন এমন কাজ করে দুঃসাহস দেখাবে না সে, এইটুকু নিশ্চিত। আলভি নোরার বাবা মায়ের কাছেও মাপ চাইলো, এমনকি অন্তরার মা বাবার কাছেও ক্ষমা চেয়ে অন্তরাকে নিজের বাসায় পর্যন্ত ফিরিয়ে আনলো, মেনে নিল বউ হিসেবে। এতে আর কেউ খুশি হোক বা না হোক, নোরা ভীষণ খুশি হলো। এতই খুশি হলো যে আলভি তার সাথে যেই অন্যায় করেছে সেটাও এক নিমেষে ক্ষমা করে দিল। সবকিছু চলতে থাকলো গতানুগতিকভাবে। অন্তরা এখন আলভির সাথে ভীষণ সুখী। সে স্বপ্নেও ভাবেনি এমন দিন তার জীবনে আসবে। ঘড়িতে 11:30 বাজে। ইলোরা কিছুক্ষণ আগে টিভি বন্ধ করে বিছানায় শুয়েছেন। অনেক রান্নাঘরে কেক বানাতে ব্যস্ত, একা হাতে সব সামলাতে পারছে না। আনিকাও আসতে পারছে না ওকে হেল্প করতে, কারণ রান্নাঘরে বেশি ভিড় দেখলে ইলোরা সন্দেহ করবে। অনেকে মাঝরাতে কফি খাওয়ার অভ্যাস আছে, তাই ও এই সময় রান্নাঘরে থাকলে ইলোরা সন্দেহ করবেন না। কেকটা ওভেন থেকে নামিয়ে নিজের ঘরে চলে গেল অনেক। ক্যান্ডেল রেডি করতে হবে। আনিকা আর ইসাক সাহেব বসে বেলুন ফোলাচ্ছেন। সেই আওয়াজও বেডরুমে পৌঁছাতে দেওয়া যাবে না, কারণ ইলোরা এখনো ঘুমায়নি। 12টা বাজলেই ইলোরাকে বার্থডে উইশ করা হবে। কেক নিয়ে মায়ের সামনে দাঁড়াবে অনেক। পেছনে পেছনে আসবে আনিকা আর ইসাক। তাদের এত আয়োজন করে সারপ্রাইজ প্ল্যান সাজানোর একটাই কারণ, ইলোরাকে খুশি করতে হবে, যেন অনেক নিঃসংকোচ ওনাকে নোরার বিষয়ে রাজি করাতে পারে। ঘড়ির কাঁটা 12টা পৌঁছাতেই দরজায় কড়া নাড়ল অনেক। ইলোরা মাথা তুলে বললেন, দরজা খোলাই আছে, ভিতরে এসো। অনেক হ্যাপি বার্থডে গান গাইতে গাইতে ভেতরে ঢুকলো। ওর হাতের কেক, কেকের ওপরে 45টা ক্যান্ডেল। পেছন পেছন ইসাক আর আনিকাও এলো। ইলোরা এসব দেখে অবাক হলেন খুব। অনেক কেকের ট্রেটা টেবিলে রেখেই মায়ের হাতে আলতো করে একটা চুমু দিল, তারপর বলল, হ্যাপি বার্থডে মা। ইলোরা আহ্লাদে আটখানা হয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আনিকা মাকে জড়িয়ে ধরলো। ইসহাক ক্যামেরা রেডি করে বললেন, ছবি তোলা, কেক কাটা, আরো বাদ বাকি ফর্মালিটি শেষ হওয়ার পর সময় আসলো অনেকের কথা বলার। মা ছেলে একা রুমে ছেড়ে দিয়ে বাবা আর মেয়ে চলে গেলেন। ইলোরা বিছানায় বসেছিল। অনেক বিছানা থেকে নেমে মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। মায়ের এক হাত ধরে বলল, মা, জীবনে কখনো তোমার কাছে সেভাবে কিছু চাওয়া হয়নি, তবে আজ একটা জিনিস চাইবো, দেবে?
ইলোরা ছেলের গালে হাত রেখে বললেন, অনেক বার্থডে আমার, আর গিফট চাইছিস তুই? আরে আজকে তো আমার গিফট চাওয়ার দিন, আমি চাইবো আর তুই দিবি, তা না উল্টো তুই আমার কাছে চাইছিস। হেসে বলল, তুমি কি চাও মা? একবার শুধু আদেশ করো, এক ছুটকিতে তোমার সামনে হাজির করব। তারপর অনেক আবার নরম স্বরে বলল। যদি সাধ্যের মধ্যে থাকে আর কি। ইলোরা খুশি হয়ে বললেন, তুই যে কথাটা বলছিস এইটাই অনেক। তোর সাধ্যের বাইরে আমার কখনো তোর কাছে কিছু চাওয়া নেই বাবা। এখন বল তুই কি চাস, আমিও দেওয়ার চেষ্টা করব যদি সাধ্যের মধ্যে থাকে। আচ্ছা মা, তুমি আগে বলো। বার্থডে যেহেতু আবার, তাই তোমারটাই আগে শুনি। ঠিক আছে, তাহলে শোন, আমি চাই ঘরে একটা বউ আসুক। ইলোরার কথা শুনে অনেকের মুখ আমাবস্যায় নেমে এলো। মা এখনো তিথির কথাই বলবে, এটা নিশ্চিত। ইলোরা ছেলের এক কান ধরে বললেন, আমার গাধাটা এবার সংসারী হবে, এটাই আমার চাওয়া। বলেই হাসলেন। অনেক অপ্রস্তুত ভঙ্গিতে সেই হাসিতে তাল মিলালো। তারপর ইলোরা 2 হাত ধরে বলল, আমার তোমাকে কিছু বলার আছে মা। ইলোরা হাত ছাড়িয়ে হাসি মুখে বললেন, আরে থাম, আমার কথা এখনো শেষ হয়নি, আগে শেষ করতে দে। অনেক হ্যাঁ না কিছুই বলল না। ইলোরা বললেন, এই প্রথম তোর কাছে বার্থডে গিফট চাইছি, তাই যা চাইছি তোকে কিন্তু দিতে হবে, না করলে চলবে না। তুই আমাকে আমার তিথিমা এনে দে, তো ওকে আমি ঘরে তুলতে চাই। মেয়েটাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না রে। ও আমার কাছে আমার দ্বিতীয় আনিকা, আমার দ্বিতীয় মেয়ে। দেখ, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, কত বছর ধরে তোর জন্য অপেক্ষা করে আছে বলতো। সারাক্ষণ এই বাসায় এসে পড়ে থাকে, আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। আমি যখন যা বলি তাই করে। এত লক্ষ্মী মেয়েটা, আমার কোনো কথা কখনো ফেলে না। এই যুগে এমন মেয়ে পাওয়া কি চারটিখানিক কথা? ওর মতো পুত্রবধূ পেলে জীবনে আর কি লাগে। তুই আমার এই অনুরোধটা রাখ বাবা, তিথিকে বিয়ে কর, এরপর তুই যা চাইবি আমি তোকে তাই দিব, পাক্কা প্রমিস। আমি নোরাকে বিয়ে করার জন্য তোমার অনুমতি চাই মা। ইলোরা ছেলের কথায় বড়সড় একটা ধাক্কার মতো খেলেন। ওনার দৃষ্টি নিমিষেই প্রসারিত হয়ে এলো। অনেক বলল, মা, আমার দৃঢ় বিশ্বাস কি জানো, নোরা তিথির থেকে কয়েক গুণ ভালো। তোমাকে মায়ের মতোই ভালোবাসবে, তুমি যা বলবে তাই করবে, তোমার কোনো কথা কখনো ফেলবে না। অল্প কয়েকদিনেই তোমার মন জিতে নেবে। ওকে পেয়ে হয়তো তুমি তিথিকেও ভুলে যাবে। এই যুগে ওর মতো মেয়ে পাওয়াও চারটেখানির কথা নয়। ওর মতো বউ পেলে জীবনে আর কিচ্ছু লাগে না। আর ও আমাকেও অনেক ভালোবাসে, আমি হলফ করে বলতে পারি তিথির থেকেও বেশি ভালোবাসে নোরা আমাকে। মা, জীবনে কোনোদিনও এভাবে তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি প্লিজ না করো না। আমি 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 তোমার পায়ে ধরছি, অনুমতি দিয়ে দাও মা। এরপর তুমি যা চাইবে, যেভাবে চাইবে সব কিছু সেভাবেই হবে। শুধু আমাকে নোরাকে বিয়ে করার পারমিশনটা দাও প্লিজ। অনেক মায়ের সামনে হাত জোর করে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইলোরা কিছুক্ষণ থম মেরে বসে থেকে ক্ষীণ গলায় বললেন, অনেক, তুই জানিস তিথিকে ছাড়া আমি চলতে পারি না। ওকে কিন্তু আমি ছেলের বউয়ের আসনে বসাতে চাইনি, নিজের মেয়ের আসনে বসাতে চেয়েছি। তুই মায়ের থেকে মেয়েকে আলাদা করবি? মা, নোরা আমার সম্বল। জীবনের এমন কোনো মুহূর্ত নেই যেই মুহূর্তে আমি ওকে মিস করি না। 4 বছর ধরে তোমার ছেলে ওই একটা মেয়ের জন্য অপেক্ষা করছে মা, আর 6টা মাস যাবত ওকে আমি নিজের করে পেয়েছি। কি করে হারিয়ে যেতে দেই বলো? ওকে হারাতে গেলে তো আমি নিজেকেই হারিয়ে ফেলবো। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য হলেও আমার নোরাকে চাই, না হলে যে বেঁচে থাকাও আমার জন্য মুশকিল হয়ে যাবে। আমি কিছুই করতে পারবো না মা। বেঁচে থাকার জন্য আমার নোরাকেই দরকার, বড্ড দরকার। ওকে আমার লাগবেই। তুমি যদি তোমার ছেলেকে সুখী দেখতে চাও তাহলে নোরাকে তোমার মেনে নিতেই হবে। আর বাকি রইল তিথি। তোমার যদি তিথিকে এতই পছন্দ হয় তাহলে দত্তক নাও। ভ্রু কুচকালেন ইলোরা। অনেক পরিষ্কার করে বলল, মানে সন্তান দত্তক নেওয়া যায় না? তুমি ওকে সন্তান হিসেবে দত্তক নাও, তাহলে ও তোমার নিজের মেয়ে হবে। ওকে পুত্রবধূ বানাতে হবে না, তোমার সব ইচ্ছে পূরণ হবে। তুমি তো ওকে মেয়ের আসনেই বসাতে চেয়েছিলে, তাই না? তুই কি ফাজলামো করছিস আমার সাথে? ফাজলামো কেন করবো মা? তুমি যদি বলো আমি আজকে ব্যবস্থা করতে পারি। তিথি আমার ছোট বোনের মতো এ বাসায় থাকবে। ইলোরা হতবুদ্ধির মতো তাকিয়ে রইলেন। অনেক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। দরজার কাছে যেতে যেতে বলল, আমি যেটা বলছি সেটা কিন্তু ভেবে দেখো মা, তোমার ভালোর কথা ভেবেই বলছি।
ইলোরা রাগে গজগজ করছেন। আর যাই হোক, তিথির জায়গায় অন্য কাউকে উনি কোনোদিন মানবেন না। সেই 7 বছর আগে থেকেই তিথিকে ছেলের বউ করার স্বপ্ন দেখে আসছেন উনি। সেই স্বপ্ন এত সহজে ভেঙে গুড়িয়ে যাবে? তা হবে না। অনেক নোরাদের বাসায় কলিং বেল একবার চাপতে দরজা খুলে গেল। হয়তো দরজার সামনেই কেউ আগে থেকেই হাত বাড়ানো ছিল। লীরা অনেককে দেখে প্রথমেই একটা হাসি দিলেন। অনেক হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। অনেক ঘরে ঢুকতেই আশেপাশে তাকিয়ে বলল, আঙ্কেল বাসায় আছেন? স্বস্তির নিঃশ্বাস ফেলল অনেক। এখন সরাসরি নোরার ঘরে ঢুকে পড়া যাবে, কিন্তু আনিস বাসায় থাকলে এটা করা যায় না। প্রথমে আনিসের কাছে গিয়ে হাজিরা দিতে হয়। তারপর আনিস প্রায় আধা ঘন্টার মতো বকবক করেন। অনেকের কান হয় ঝালাপালা। তারপরেও নোরাকে রাখেন। নোরা বাবার সামনে বসে অনেকের সাথে কিছুক্ষণ কথা বলে। একটা সময় আনিস ওদের ড্রয়িং রুমে একা রেখে চলে যান। তখন ভালো মতো নোরার সাথে কথা বলা যায়, এই হলো নিয়ম। কিন্তু এখন আনিস নেই, তাই অনেক আর কোনো দিকে তাকালো না, সরাসরি চলে গেল নোরার বেডরুমে। নোরা বিছানায় পিঠ ঠেকিয়ে বইয়ে মুখ গুজে রেখেছে। অনেক ঠিক বুঝতে পারলো না মেয়েটা পড়ছে না ঘুমাচ্ছে। যদিও ঘুমিয়ে থাকে তাহলে ভালো, ঘুম পরীকে ইচ্ছে মতো দেখবে। আর যদি না ঘুমায় তাহলেও ভালো, অনেক ওর কানের কাছে গিয়ে হালকা শব্দ করবে। নোরা ভয় পেয়ে লাফিয়ে উঠবে আর অনেকের গলা জড়িয়ে ধরবে। অনেক মুখে শয়তানি হাসি নিয়ে নোরার দিকে এগিয়ে গেল। কোনো রকম শব্দ করলো না। খুব সাবধানে নোরার কাছে গিয়ে বোঝার চেষ্টা করছে নোরা পড়ছে না ঘুমাচ্ছে। হঠাৎ নোরা মুখ থেকে বই সরিয়ে বলল, কি দেখছো এভাবে? অনেক হকচকিয়ে গেল। গলা খাকারি দিয়ে বিছানায় বসতে বসতে বলল, তুমি বুঝলে কিভাবে? কলিং বেলের আওয়াজ শুনেই বুঝেছি তুমি এসেছো। কলিং বেলের আওয়াজ শুনে কিভাবে বুঝলে? এত ভদ্রভাবে শুধু একজনই কলিং বেল বাজায়, সে হলেন আপনি। প্রথমে টিং, তারপর টং, একটু অপেক্ষা করে আবার টিং 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 টিং, একটু অপেক্ষা করে আবার টিং টং, এইভাবে থেমে থেমে টিং টং হলো আপনার কলিং বেলের বাজানোর স্টাইল। বাহ, এত কিছু অবজার্ভ করো। এতে অবজারভেশনের কিছু নেই। আমাদের বাসায় যে কেউ আসলে টিং টং বাজতেই থাকে যতক্ষণ দরজা না খোলা হয়। বাবা তো পারলে কলিং বেলের সুইচ টিপেই ধরে রাখেন। একমাত্র আপনি একবার বাজিয়ে থেমে যান, তাই আপনারটা মনে থাকে। ও আচ্ছা, বুঝলাম। বোঝেননি? আরেকটা কারণ আছে বোঝার। কি কারণ? আপনার পারফিউমের স্মেল। আপনি ঢোকার সাথে সাথে ঘরটা সুগন্ধে ভরে যায়। তাই পায়ের শব্দ না করলেও আপনি ঢোকার সাথে সাথেই আমি বুঝতে পেরেছি আপনি এসেছেন। অনেক হাসলো। নোরা বইটা টেবিলে রেখে সোজা হয়ে বসতে বসতে বলল, বলুন কি খবর? ভালো। তোমার খবর কি? একদমই ভালো না। কেন? আমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি নিয়ে চান্স পেয়েছি, অথচ তুমি আমাকে একবার কংগ্রাচুলেশনস পর্যন্ত বললে না। অনেক হা করে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। নোরার রেজাল্টের খবর সে মাত্র জানতে পেরেছে। আজ সে রেজাল্ট দিবে সেটাও ভুলে গিয়েছিল। তবে সে আগেই জানতো নোরা ভালো রেজাল্ট করবে, কিন্তু ভালো করবে সেটা কল্পনাও করেনি। অনেক ধীরে ধীরে বলল, নোরা, আই সোয়ার তোমাকে কোলে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতে ইচ্ছে করছে। এই বলে অনেক কাছে আসতে নিলেই নোরা আতঙ্ক নিয়ে বলল, ধুর, কেউ চলে আসলে। এই আসুক, কি আর হবে, বড় জোর দেখবে। না, একদম না, আমার থেকে দূরে থাকো। ঠিক আচ্ছা বাবা, আচ্ছা, অন্তত একটা কিস তো দিতে পারি। আছে, কিন্তু গালে। অনেক গালে কিস দিতে লাগলো, থামলো না, দিতেই থাকলো। হঠাৎ দরজা খোলার শব্দ হয় এবং সাথে সাথে কেউ চেঁচিয়ে উঠল, খালাম্মা গো, আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই। বলতে বলতে দৌড়ে চলে গেল। অনেক অবাক হয়ে তাকিয়ে আছে। একটু পর বলল, দেখেনি, ভালো কথা, তাই বলে চেঁচানো কি আছে? নোরা লজ্জিত হয়ে বলল, কল্পনা এখন গিয়ে যদি মাকে বলে দেয়, ভীষণ লজ্জায় পড়ে যাব। কিন্তু ডাকো কে। আমি ডাকবো? তো কি হয়েছে, ডাকলে? অনেক ডাকলো। এই কল্পনা, এদিকে এসো। কল্পনা দরজায় ফাঁক দিয়ে এসে পড়ল, আমি কিছু দেখি নাই ভাইজান। তোমাকে কিছু দেখতে হবে না, তুমি ভেতরে আসো। কল্পনা দাঁড়িয়ে আছে, ভেতরে আসতে ওর লজ্জা লাগছে। নোরা বলল, কল্পনা ভেতরে আয়। আচ্ছা, কল্পনা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, নোরা, আফা কসম আল্লাহর, আমি উকি দিতে আই নাই। ভাইজান চা খাইব কিনা হাইডা জিগাইতে আইছিলাম। নোরা বলল, বুঝেছি, তুই যে কিছু দেখিসনি এটা যেন মা জানতে না পারে আবার। কল্পনা জিভ কেটে ঝড়ের বেগে মাথা নাড়ল।
মানে জানাবে না। নোরা হাসতে হাসতে বলল, ঠিক আছে এবার যা। আর ভাইজান চা খাবেন, 2 কাপ চা নিয়ে আয়। আচ্ছা। কল্পনা বেরিয়ে গেল। অনেক বলল, মেয়েটাকে দেখলে কেন জানি আমার অন্তরার কথা মনে পড়ে। কেন? ওদের দুজনের চেহারার কোথাও যেন একটা মিল আছে। সমস্যা হলো কল্পনা কালো আর অন্তরা ফর্সা, না হলে দুজনকে দু বোনের মতোই লাগতো। নোরা হেসে বলল, ও শোনো, কাল রাতে অন্তরাকে ফোন করেছিল, ওরা হানিমুনে যাচ্ছে। তাই নাকি? কোথায়? জায়গা এখনো সিলেক্ট হয়নি, বিদেশ যাবে মনে হয়। নোরা অনেকের শার্টের কলার ধরে কাছে এনে বলল, আমার এসব দেখে কষ্ট হয় জানো। কষ্ট হয় কেন? বারে আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে করে হানিমুনে চলে যাচ্ছে, অথচ আমি এখনো আনম্যারিড। কষ্ট হবে না? অনেক বলল। কলারটা ছাড়ো, না হলে কল্পনা এসে দেখলে আবার একটা চিৎকার দিবে। নোরা লজ্জা পেয়ে কলার ছেড়ে দিল। অনেক কলার ঠিক করে বলল, আমার কষ্টের কথা তুমি কি বুঝবে? অন্তরা না হয় তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আলবি আমার এলাকার ছোট ভাই। আমার 2 বছরের ছোট হয়ে সারা বিয়ে করে বউ নিয়ে হানিমুনে চলে যাচ্ছে, আর আমি শুধু দেখছি। কার বেশি কষ্ট, তোমার না আমার? তুমি তো নিজের দোষেই কষ্ট পাচ্ছ। আমার ফ্যামিলি থেকে তো বিয়ের জন্য কোনো প্রবলেম নেই, প্রবলেম তোমার ফ্যামিলির। তুমি আমার মাকে ম্যানেজ করতে পারছো না। বাই দ্য ওয়ে, কাল না আন্টির বার্থডে ছিল, তুমি বলেছিলে ওনার বার্থডের দিন আমাদের কথা ওনাকে বলবে, বলছো? নোরার চোখ দুটো চিকচিক করছে। অনেক চুপ হয়ে গেল। মাকে যে রাজি করানো যায়নি এটা নোরাকে কিভাবে বলবে সে? সন্ধ্যায় অনেক বাসায় ফিরে জানতে পারলো ইলোরা নোরাকে মেনে নিয়েছেন। ইসাক আর আনিকা বিষয়টা অনেককে সারপ্রাইজ দিবে বলে ড্রয়িং রুমে বসেছিল। অনেক বাসায় ঢুকতেই দুজনে হাসি মুখ করে খুশির খবরটা জানিয়েছেন। অনেক প্রথমে ভেবেছিল আনিকার বাচ্চা সংক্রান্ত কিছু, সে হয়তো মামা হতে যাচ্ছে। পরে আবার মনে হলো, দূর, সেটা কিভাবে সম্ভব? তার দুলাভাই তো 9 মাস ধরে বিদেশে। অনেক জিজ্ঞেস করলো, গুড নিউজটা কি? আনিকা আর ইসাক একবার চোখাচোখি করলো, তারপর দুজনেই হাসলো। আনিকা বলল, গেস করো। অনেক নির্দ্বিধায় বলে ফেললো, আমি মামা হতে যাচ্ছি। অনেকের কথা ইসাক হো হো করে হেসে ফেললো। আনিকা ভাইয়ের পিঠে 2-1টা কিল দিয়ে বলল, সব সময় তোর ইয়ার কি না করলে চলে না। আনিকা হাসতে হাসতে বলল, এইটা ছাড়া আর কিছু তো মাথায় আসছে না। আর তোর ভাবও তো খুব একটা সুবিধার না। ইদানিং একটু বেশি খাওয়া দাওয়া করছিস, মোটা হয়ে যাচ্ছিস। আমার দোষ কোথায়? আনিকা অভিমানী গলায় বলল। বাবা দেখেছো? ইসাক হাসতে হাসতে বললেন। আনিকা থামিয়ে দিয়ে বলল, না না বাবা, আমি বলবো। অনেক বলল। আচ্ছা বল, একজন বললেই হলো। আনিকা মুখে হাসি নিয়ে বলল, মায়ের মাথা থেকে তিথি পেতনির ভূত এতদিনে নেমেছে। মা নোরাকে মেনে নিয়েছে। অনেকের গালে হাত দিয়ে রেখেছিল। এই কথা শুনে গাল থেকে হাত সরিয়ে বলল, সত্যি? আনিকা বলল, 100% সত্যি। আর শুধু তাই নয়, মা কালকে চাইনিজ রেস্টুরেন্টে ডিনার আয়োজন করেছে, আর তোকে বলেছে নোরাকে সেখানে নিয়ে আসতে। মা ওকে আংটি পরিয়ে দিবেন। অনেক ইসহাকের দিকে তাকালো। ইসহাক মাথা নেড়ে বুঝালেন ঘটনা সত্যি। অনেক আনন্দিত গলায় বলল, এসব কিভাবে হলো? আনিকা হালকা লাজুক ভঙ্গিতে কপালের চুলগুলো কানে গুজে বলল, তুই তো জানিস মা ওকে খুব পছন্দ করে। আজকে ওর সাথে ভিডিও কলে কথা বলার সময় তোর বিষয়টা বলেছিলাম, তখনই ওই বলল মাকে ম্যানেজ করার দায়িত্ব নেবে। তারপর আমি ফোনটা মায়ের কাছে নিয়ে গেলাম। প্রায় আধ ঘন্টার মতো শাশুড়ি জামাই কি গুজুর গুজুর করলো। পরে মা হঠাৎ করে এই সিদ্ধান্ত জানালো। ও, তাহলে সম্পূর্ণটাই আলী ভাইয়ার ক্রেডিট? ইসহাক বলল। আনিকা বলল, একদম ঠিক বলেছো বাবা, লাভ ইউ। অনেক আনিকাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আপু, এই প্রথমবার একটা কাজের কাজ করলি। আনিকা প্রথমে খুশি হলেও পরে যখন অনেকের কথার অর্থ বুঝতে পারলো, অমনি পিঠ বরাবর একটা কিল দিয়ে বলল, শয়তান ছেলে। অনেক হাসতে হাসতে বলল, আলী ভাই একটা চিজ। আমরা যেটা ঘরে বসে হাতে পায়ে ধরে করাতে পারলাম না, আলী ভাই সেটা ইটালি বাস করে দেখালো। আনিকা বলল, বুঝতে হবে না হাজবেন্ডটা কার। এখন যা, মায়ের কাছে যা, আর তোর দুলাভাইকে ফোন করে একটা থ্যাংক ইউ বলে দিস, নাহলে মাইন্ড করবে। আদরের শালার জন্য এত কিছু করলো, অথচ শালা একটা থ্যাংক ইউ পর্যন্ত বললো না। শুধু থ্যাংক ইউ? আলী ভাই না আসলে তো আমি বিয়েই করব না। আহারে, দেখা যাবে।
অনেক নোরাকে সুসংবাদটা দেওয়ার জন্য ফোন করলো। নোরা তখন মা বাবার সাথে নেটফ্লিক্স দেখায় ব্যস্ত ছিল, আর ফোন ছিল ওর বেডরুমে, তাই ধরতে পারেনি। অনেক ওকে ফোনে না পেয়ে বড়সড় একটা মেসেজ পাঠালো। মেসেজেরই সবকিছু লিখলো। নোরা রুমে আসতেই রাত 9টা। তারপর মেসেজটা দেখে প্রথমে কিছুক্ষণ থম মেরে বসেছিল, তারপরে এক গ্লাস পানি খেলো। অতিরিক্ত আনন্দে মানুষ হাসতেও ভুলে যায়। নোরার এখন সেই দশা। সে কি সত্যি অনেককে পেতে যাচ্ছে? খুশি আর আনন্দের থেকে অস্থিরতা বেশি কাজ করছে তার মধ্যে, সাথে নার্ভাস লাগছে ভীষণ। কালকে হবু শাশুড়ি মায়ের সাথে দেখা করতে যাবে। কিভাবে সাজবে, কি পরবে ভাবতে গেলেই মাথা ধরে আসছে। অনিককে ফোন করে জিজ্ঞেস করতে হবে। নোরা অনিককে ফোন দিল। অনিক ফোনের অপেক্ষাতেই ছিল। ফোনটা ধরেই বলল,